মহাফাদ নাকি ষড়যন্ত্রের জাল। বিবেকের তাড়নায় একটা মেয়ের জীবন বাঁচাতে গিয়ে নিজেই পড়ল বিপদে। ছেলেটা কি বাঁচতে পারবে? কবুল বলার কয়েক মুহূর্ত আগে যখন আমার 5 বছরের ভালোবাসার মানুষটি বিয়ের আসরে সবার সামনে হঠাৎ দাঁড়িয়ে গেল, বলল আমি এই বিয়ে করতে পারবো না। কথাটি শুনে সবাই যেন অবাক হতে বাধ্য হলো। আমি জানতে চাইলাম, কেন বিয়ে করতে পারবে না? মারিয়া, আমি আমার 5 বছরের ভালোবাসার মিলনের পরিণয় রূপ দিতে গিয়ে একটি মেয়েকে অন্ধকারে রেখে দিতে পারি না। এই প্রথম আশিক আমাকে জানের বদলে মারিয়া বলে সম্বোধন করলো। অবাক হয়ে জানতে চাইলাম, কোন মেয়ের কথা বলছো তুমি আশিক? তানিয়া। আমার বাবা মোর্শেদ আফসারি জানতে চাইলো, এই তানিয়াটাকে? আসলে কিছুদিন আগে পার্টিতে ওর সাথে আমার পরিচয়। আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি। এই অন্যায়ের ক্ষমা হয় না। আমি চাইছিলাম এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটা তোমাকে বলতে, কিন্তু আমি সিদ্ধান্তহীনতায় ভুগছিলাম। কিন্তু এই মুহূর্তে আমি আর অন্যায়টা চেপে রেখে আরেকটা অন্যায় করতে চাইছি না। কি অন্যায় করেছো তুমি? সেদিন পার্টিতে আমি তানিয়ার সাথে আমি ভুল করেছি, তাই আমি ভুলটা শুধরে নিতে চাই। প্লিজ আমাকে মাফ করে দাও। আজ যদি আমি তোমাকে বিয়ে করি, ওই মেয়েটার উপরে বড্ড অন্যায় করা হবে। আশিকের মা উত্তেজিত হয়ে বলল, তোর সমস্যাটা কই? তুই বারবার এক কথা বলছিস, কিন্তু ঘটনা পুরোটা খুলে বলছিস না কেন? কাজী বলল, আপনারা কি বিয়ে পড়াবেন নাকি নাটক করবেন? আশিক বলল, কাজী সাহেব, আপনার নাটক দেখতে হবে না, আপনি চলে যান। এই বলে আশিক বিয়ের আসর থেকে কাউকে কিছু না বলে বের হয়ে গেল। আশিকের মা কয়েকবার ডাক দিল, কিন্তু আশিক শুনল না। সবাই আশিকের পিছু নিল, কিন্তু মেইন দরজার সামনে আসার আগেই আশিক বাসার বাইরে হয়ে গেছে। আমি কি করব বুঝতে পারছি না। আমার বাবা হুঙ্কার দিয়ে বলল, আপনার ছেলে এমন একটা কাজ করবে কল্পনাও করতে পারিনি। যদি আমার মেয়েকে বিয়ে নাই করবে, তাহলে আমার বাসা পর্যন্ত আসার কি প্রয়োজন ছিল? আশিকের মা বলল, আসলে ছোটবেলা থেকেও একটু আবেগপ্রবণ, তবে আমি নিজেও অবাক হয়েছি ওর ব্যবহারে। আমি মনে মনে ভাবছি, তানিয়া মেয়েটিকে যে আশিক আমাকে পাগলের মতো ভালোবাসে, ও কেন তানিয়ার জন্য আজ বিয়ের আসর থেকে পালিয়ে গেল? আমাকে তা জানতেই হবে। ভাবতে ভাবতে আমি আমার রুমের দিকে চলে আসলাম। আমার বাবা ও আশিকের আম্মার মধ্যে কিছুটা তর্ক চলছে। আমার রুমের ভেতরে ঢুকে ড্রেসিং টেবিলের উপর থেকে আমার মোবাইলটা হাতে নিলাম। ডায়ালে থাকা নাম্বারটা বের করে আশিককে ফোন দিলাম। দুবার আশিক আমার কলটা কেটে দিল। আমি আবারও কল দিলাম। কলটা রিসিভ করে আশিক আমাকে বলল, প্লিজ মারিয়া, তুমি আমাকে ক্ষমা করো। আমি তোমাকে বিয়ে করতে পারবো না। আচ্ছা, আমাকে তোমার বিয়ে করতে হবে না, শুধু আমাকে একটা কথা বলো, এই তানিয়ার সাথে তুমি কি করেছো? আমি তানিয়ার সাথে যা করেছি তা শুনলে তুমি সহ্য করতে পারবে না। 5 বছর আমার সাথে সম্পর্ক করেছো, তারপর সেই সম্পর্ক যখন বিয়েতে পরিণত হবে, তখন তুমি বিয়ের আসর থেকে পালিয়ে গিয়েছো। সবকিছু যখন আমি সহ্য করতে পেরেছি, তখন তুমি নির্ভয়ে আমার কাছে বলো, আমি সহ্য করতে পারবো। আসলে সেদিন পার্টি শেষে আমি তানিয়াকে ওর বাসায় এগিয়ে দিতে যাই। তারপর ওদের বাসার ভেতরে ঢুকতেই আমি বললাম, আমি এখন বাসায় যাই। তানিয়া আমার হাতটি ধরে বলল, বাসা পর্যন্ত এসেছো যখন, আমার রুমে বসো, 1 কাপ চা দেই, চাটা খেয়ে চলে যাও। আমার মাথাটাও কেমন জানি একটু ঘুরছিল, তাই চায়ের অফারটা ফেরাতে পারলাম না। ওর সাথে ওর বেডরুমের দিকে পা বাড়ালাম। বেডরুমের ভেতরে ঢুকে আমাকে বলল, তুমি বসো, আমি তোমার জন্য চা নিয়ে আসছি। আচ্ছা নিয়ে আসো। দুধ চা খাবে নাকি রং চা? দুধ চা নিয়ে আসো। তানিয়া কেমন জানি কামনার চোখে আমার পাশে বসলো। হাত বাড়িয়ে আমার শরীরে আলতো করে আদর করতে করতে বলল, মিষ্টি বেশি খাও নাকি কম? পরিমাণ মতো দিলেই হবে, কিন্তু আমার ঠোঁটে তো প্রচুর মিষ্টি, তুমি চাইলে চেটে দেখতে পারো। আমি তানিয়ার কথা শুনে অবাক হয়ে দাঁড়িয়ে গেলাম। কি ব্যাপার, তুমি দাঁড়িয়ে গেলে কেন? তুমি এসব কি বলছো তানিয়া? আমি কি বলছি তুমি বুঝতে পারছো না? আমার সারা শরীর দেহ মন তোমার ছোঁয়া পেতে চাইছে। আমাকে বুকে জড়িয়ে নাও, আদরে আদরে ভরিয়ে দাও। তোমার শরীরে কি কোনো জ্বালা যন্ত্রণা নেই? জ্বালা থাকলে নিভিয়ে দাও। তানিয়া, এসব কথা বলো না। আগামী সপ্তাহে আমার বিয়ে, আমি এখনই পাপ করতে পারবো না। পাপের কি হলো? এই বাড়িটা ফুল খালি আছে, তুমি আর আমি ছাড়া আর কেউ নেই। যা কিছু হবে দুজনের মধ্যে হবে, কেউ জানবে না বলেই আমাকে জড়িয়ে ধরে বিছানায় ফেলে দিল। তারপর আদরে আদরে আমাকে মাতাল করে ফেললো। আমি বাসায় ফিরে শুধু ওয়াশরুমের ভেতরে ঢুকে পড়লাম। ঝর্ণাটা ছেড়ে দিয়ে শরীরের সমস্ত ময়লা হয়তো পরিষ্কার করলাম, কিন্তু আমার চরিত্রে যে ময়লা পড়েছে, যেই দাগ লেগেছে, সেই দাগ হয়তো আর তুলতে পারবো না। অনুশোচনার আগুনে দাউ দাউ করে জ্বলতে লাগলাম। তোমার কথা ভাবছি আর আমার ঘুমন্ত বিবেকটা জাগ্রত হচ্ছে। একটি ভুল করলাম, কেন করলাম? নিজের মাথার চুল নিজে হাত দিয়ে টানছি আর হাউমাউ করে কান্না করছি। কান্না করতে করতে ওয়াশরুমে পড়ে গেলাম। পরের দিন তানিয়া আমাকে ফোন দিয়ে রেস্টুরেন্টে দেখা করতে বলল। আমি ওর কাছে দুঃখ প্রকাশ করলাম। তানিয়া যে কথা বলল তা শুনে যেন আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। তানিয়া সরাসরি বলল, আমি তোমাকে বিয়ে করতে চাই। ভার্জিন ছিলাম, তুমি আমার সতীত্ব নষ্ট করেছো। তুমি আমার জীবনের প্রথম পুরুষ। আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি তানিয়া
তানিয়ার দিকে ফ্যাল করে তাকিয়ে আছি। কি বলবো বুঝতে পারছি না, শুধু বললাম, তানিয়া, যা হয়েছে তোমার ইচ্ছেতে হয়েছে। এখন তুমি যদি এমন কথা বলো তাহলে আমার মৃত্যু ছাড়া আর কোনো উপায় থাকবে না। কারণ তুমি ভালো করেই জানো মারিয়ার সাথে আমার বিবাহ ঠিক হয়েছে, আর মারিয়াকে আমি ভালোবাসি। আমি সব জানি, কিন্তু এটা জানি না আমি তোমাকে কেন এত ভালোবেসে ফেলেছি। তবে তুমি এটা জেনে নাও, তোমার আর মারিয়ার যেদিন বিয়ে হবে সেদিন আমার মৃত্যু হবে, কারণ আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। বলেই বসা থেকে উঠে রেস্টুরেন্ট থেকে বের হয়ে গেল। তানিয়ার মুখে এমন কথা শুনে আমার জবান যেন বন্ধ হয়ে গেছে, আমি যেন নিস্তব্ধ হয়ে গেলাম। তারপর সকাল থেকেও আমাকে মেসেজ দিচ্ছে আমি যদি ওর বাসায় না যায় তাহলে আত্মহত্যা করবে। এখন তুমি বলো আমার কি করা উচিত? একটা মেয়ের জীবন কিভাবে নষ্ট করে দেব? তাকে কি মৃত্যুর দিকে ধাবিত করব? মারিয়া মলিন একটা হাসি দিয়ে বলল, ভুল যখন করেছো সেই ভুলের মাসুল তোমাকে না আমাকেই দিতে হবে। যাও, তোমার যেটা ইচ্ছা তুমি তাই করো, আমি তোমাকে বাধা দেব না। বলে কল কেটে দিল। মারিয়া কান্না করতে চাচ্ছে না, ভেঙে পড়তে চাচ্ছে না, কিন্তু তার বুকের ভেতরটা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। না চাইলেও দু চোখ থেকে অবিরত ফোঁটা ফোঁটা পানি গড়িয়ে পড়ে তার বুকটা ভিজিয়ে দিচ্ছে। আশিক তানিয়ার বাসার সামনে এসে কয়েকবার কলিং বেল চাপ দিল, কিন্তু দরজা কেউ খুলছে না। হঠাৎ দরজায় ধাক্কা দিতেই দরজা খুলে দিল। আশিক তো অবাক, ডানে বামে তাকিয়ে বাসার ভেতরে ঢুকে পড়ল। বাসার ভেতরে চতুর্দিকে তাকিয়ে শুনশান নীরবতা লক্ষ্য করলো। কয়েকবার তানিয়া তানিয়া বলে ডাক দিল, কিন্তু কোনো সারা শব্দ নেই। আস্তে আস্তে তানিয়ার বেডরুমের দিকে পা ফেললো। তানিয়ার বেডরুমের ভেতরে ঢুকতেই আশিকের চোখ যেন কপালে উঠল। রক্তাক্ত অবস্থায় বিছানায় পড়ে আছে তানিয়ার লাশ। তানিয়ার এমন মর্মান্তিক অবস্থা দেখে আশিক চমকে উঠে দরজার উপরে গিয়ে পড়ল। ভয়ে আতঙ্কে আশিকের গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। ঠিক কি করবে বুঝে উঠতে পারছে না। দৌড়ে মেন দরজার সামনে আসলো, কিন্তু বিধি বাম। বিন্দাসের সামনে আসতেই দরজা খুলতে চাইলো, কিন্তু দরজা খুলছে না। বাহির থেকে দরজা লক করা। আশিক দরজায় ধাক্কাধাক্কি শুরু করলো, কিন্তু দরজা খুলছে না। হঠাৎ আশিক দরজা খোলার শব্দ পেল। দরজার হোল দিয়ে বাহিরে তাকাতেই দেখলো বাহিরে দুজন পুলিশ দাঁড়িয়ে আছে। এবার আশিক যেন আর তার মধ্যে নেই। পুলিশ দেখে ভয় পেয়ে দৌড়ে আবার তানিয়ার বেডরুমের দিকে চলে গেল। বেডরুমের ভেতরে ঢুকে দরজা আটকিয়ে দিল। এমন সময় পুলিশ বাসার ভেতরে প্রবেশ করে তানিয়ার রুমের সামনে এসে দরজা ধাক্কাতে লাগলো, কিন্তু আশিক দরজা খুলছে না। পুলিশ বাহির থেকে বারবার দরজা খোলার জন্য অনুরোধ করতে লাগলো, কিন্তু আশিক ভয়ে দরজা খুলছে না। কি করবে অস্থির হয়ে উঠল। এমন সময় পকেট থেকে মোবাইল বের করে মারিয়াকে ফোন দিল, কিন্তু মারিয়া ফোন রিসিভ করছে না। মারিয়া যেন নিস্তব্ধ হয়ে বিছানায় বসে আছে, আর চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। এদিকে পুলিশ দরজা ধাক্কা দিচ্ছে। আশিক ততবার চমকে উঠছে। প্রিয় ভিউয়ার্স, আপনাদের কি মনে হয় আশিক কি এই মহাবিপদ থেকে বাঁচতে পারবে? কে তানিয়াকে হত্যা করলো? কেন হত্যা করলো? আশিক কি তবে বিনা দোষে ফেঁসে যাচ্ছে, নাকি এটা কোনো ষড়যন্ত্র? সব প্রশ্নের উত্তর পেতে দ্বিতীয় পর্বের জন্য অপেক্ষা করুন। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন। গল্পটি রচনায় ফেরদৌস অপু, প্রযোজনায় আব্দুল মজিদ, পরিচালনায় রেজাউল কবির চৌধুরী।